আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিদেশি বউর গল্পের 14 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ভাবি নোরা ঠোঁটের কোণে দুষ্ট মাখা হাসি ঝুলিয়ে তাকালো ভাইয়ের দিকে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে। দেখি তো কেমন মেয়ে আমাদের সেই ভাবি। ওই মুহূর্তে রায়াদের কণ্ঠ ভেসে এলো একটু তীব্র সুরে। আয়েত। ভাইয়ের কথায় খানিকটা ধমকের আভাস শুনতে আয়েত দ্রুত দৌড়ে গিয়ে মায়ের হাত ধরল। নোরাও তার সঙ্গে ছুটে এলো। শেহজাদকে ভিতরে যেতে উদ্যুগ হতেই হঠাৎ স্থির হয়ে গেল। দরজার দিকে থেকে এগিয়ে আসছে অনেকগুলো পরিচিত অবয়া। বাড়ির 3 জন বউ একসাথে দাঁড়িয়ে আছে, সঙ্গে দুটো ছোট ভাইও। তাদের মুখে বিস্ফোরণের ছাপ। এই দৃশ্য দেখে শেহজাদের বুকের ভিতর কেমন অদ্ভুত এক ধাক্কা লাগলো। তার মন কেঁপে উঠলো। এর মানে কি? সে স্তব্ধ হয়ে ভাবলো, তার মানে বাচ্চাগুলো আমার কথায় বাড়িতে বলে ফেলেছে। এতগুলো বছর পর এই হঠাৎ ফেরা সবাই জেনে গিয়েছে। শেহজাদের পা হঠাৎ কেমন যেন থমকে গেল। বুকের ভিতর অভিমান, উত্তেজনা আর কষ্ট মিলেমিশে এক অদ্ভুত ঘৃণা তুলল। শেহজাদ এগিয়ে যেতেই বাড়ির সদস্যরা একে একে এসে তাকে ঘিরে ধরল। দীর্ঘদিনের অভিমান আর অচেনা হয়ে যাওয়ার সম্পর্কের আচরণ সে মুহূর্তে ভেঙে পড়ল। তাদের চেহারায় ভীষণ কৌতূহল আর অভিব্যক্ত প্রশ্নের চাপ। শেহজাদ সবকিছু নিঃশব্দে গ্রহণ করলেন। কিন্তু রায়েত গাড়ির পিছনে দাঁড়িয়ে যেন জমে গেলেন। লাগেজ নামানোর অজুহাত দেখিয়ে সে গাড়ির ভিক্ষের কাছে ব্যস্ত হওয়ার ভান করল। আসলেই তার বুকের ভিতর ঝড় বইছে। এখানে আসার মুহূর্তে মায়ের চোখের জল উপেক্ষা করতে পারেনি, তাই রাজি হয়েছিল। কিন্তু এখন এই বাড়ির উঠানে পা দিয়েই বুঝতে পারলো এক অদ্ভুত অস্থিরতার মধ্যে পড়ে গিয়েছে সে। রায়েদের হঠাৎ মনে পড়লো এই ঘরেরই বড় মেয়ে, মানে তার নিজের কাজিনের সঙ্গে 3.5 বছর আগে তার বিয়ে হয়েছিল। একটা বিয়ে যা যেন কেবল নামের সম্পর্ক ছিল। তারপর কেটে গিয়েছে বছরটা টিনেকের বেশি হয়। সে খোঁজও নেয়নি, কথা হয়নি, এমনি কেউ একটি সাধারণ জন্য কলক দেয়নি। আজ এখানে দাঁড়িয়ে তার বুকের ভিতর অদ্ভুত অপরাধের বোধ জমা বাঁধতে লাগলো। চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠল সেই বিয়ের দিন, সেই অচেনা মুখের অচেনা কণ্ঠস্বর কবুল বুলি। সে কি এখনো তাকে মনে রেখেছে, নাকি আছে কেবল অচেনা এক মানুষ তার কাছে? গাড়ির পিছনে দাঁড়িয়ে রায়েত এক দীর্ঘশ্বাস ফেলে। এটা তো স্বাভাবিক, সেখানে নিজেই মনে রাখেনি এসব, যেখানে মানুষটা কেমন মনে রাখবে? তার মনে হলো হয়তো এখানে আসাটাই মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, যেই ভুলের মাসুল আগামী 2 দিন দিতে হবে। গড়ে পা দিতে শেহজাদ সবার মাঝে তার ছেলে মেয়েদের পরিচয় করে দিতে লাগলেন। স্বাভাবিক সৌজন্যতা ভূত আর দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে সবার মাধ্যমে যেন একরকম উৎসাহিত দেখা দিল। অনেকদিন পর পরিবারের একমাত্র মেয়ে আর তার সন্তানদের কাছে পেয়ে সবাই মুখ ভরে কথা বলছে, হাসছে। যৌথ পরিবার হয়তো এমনই হয়, যেখানে ব্যক্তিগত দূরত্ব থাকলেও একসাথে হলে আত্মার টানটা ঠিকই জেগে ওঠে। রায়েত একটু আড়ালে থাকলেও আয়ের ঠিক একদম পারিবারিক ভঙ্গিতে মিশে গিয়েছে সবার সঙ্গে। আর সেখানেই রেহানা যেন চোখে হারাচ্ছেন ছেলেটাকে। আয়েদের হাত প্রায় ছাড়ছেন না তিনি। কখনো টেনে বসাচ্ছেন সোফায়, কখনো নাম ধরে জিজ্ঞাসা করছেন, আয়েত কিছু খাবা বাবা? আয়েত খানিকটা অপ্রস্তুত, কিন্তু স্বচ্ছভাবে ভদ্রতা সবকিছু হেসে হেসে সামলে নিচ্ছেন। তার ঢিলেঢালা স্টাইল, কানে হালকা একটা গোল্ডেন আর সামনের দিকটা একটু উঁচু করে তোলা চুল, সব মিলিয়ে একদম পপ টপ লুক লাগছে। যদিও রেহানার চোখে এই স্টাইলটা আজকের যুগের ছেলে মেয়েদের স্বাভাবিকতা। সে মনে মনে ভেবে নিয়েছে এই ছেলেটাকে সে জামাই হিসেবে দিব্যি মানিয়ে নিতে পারবে, তবে কাজ একটু বাকি থাকবে। ওকে একটু গুছিয়ে নিতে হবে, হাতে ধরে আদব কায়দা শিখিয়ে দিতে হবে। বেশ, বাস্তবতা আর কিছু সমস্যা নয়, কিন্তু এখানেই সে বড় হয়ে একটা ভুল করে বসেছে। একটা মৌলিক ভুল, যেটা এখনও রেহানার চোখে পড়েনি। হয়তো সবার উৎসাহে, সবার ব্যস্ততায় কিংবা নিজের কল্পনায় হারিয়ে গিয়ে সে বুঝতেই পারল না এই ছেলেটা আদৌ সে জামাই নয়, যাকে সে রায়েত তথা মৌতা জামাই হিসেবে ভেবে এসেছে। সে আদৌ আয়েত? শেহজাদ হঠাৎ খেয়াল করলেন তার বড় ছেলে কোথাও নেই। চারপাশে ভিড়ের মাঝেও তার বুকটা কেমন অজানা সংকট ধক্কা দিয়ে উঠল। তিনি চোখে চোখে রায়েতকে খুঁজলেন, তিনি কোথাও নেই। উদ্গ্র সুরে আয়েতকে ইশারা করে ডাকছে কাছে। রায়েত কোথায়? আয়েত কিছুটা কাজ ঝাঁকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, মা দেখিনি মা। শেহজাদের মন কেমন ভার হয়ে এলো। মুহূর্তেই মনে হলো বড় ছেলের ভেতরে সেই অস্থিরতা আবার জেগে উঠেছে কিনা। সবার সঙ্গে স্বাভাবিক হাসি ঠাট্টার
সঙ্গে। সৌজন্যমূলক কথা বলতে বলতে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন, কিন্তু মনটা ক্রমে অস্থির হয়ে উঠল। শেষমেশে আর নিজেকে সামলাতে না পেরে নিজেই বাহিরে বেরিয়ে এলেন। দরজার বাহিরে পা রাখতেই অধুরে বাড়ির এক কোণে আড়ালে চোখে পড়ল রাইতকে। সে যেন এক নিজের জগতে ডুবে আছে। ভোরের নিস্তব্ধ আলো আধারে ভেদ করে ধোঁয়ার পাক খাচ্ছে সিগারেটের ধোঁয়ায়। রাইত নিঃশব্দে দাঁড়িয়ে ধোঁয়ার সাথে মিশিয়ে যাচ্ছে বুকের ভিতরে অজানা অস্থিরতায়। শেহজাদ থমকে দাঁড়ালেন। এক মুঠো শ্বাস জমে এলো বুকে। তার বড় ছেলেকে এমন গুঁড়ো মেরে থাকা অভয়া দেখে তার অন্তরে অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়ল। শেহজাদ এক মুহূর্তে সময় নষ্ট না করে দ্রুত ছেলের দিকে এগিয়ে গেলেন। তার হাতে থাকা সিগারেটটা ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে পিষে ফেললেন। রাগ ও উদ্গ্রীব মিশে কণ্ঠে বললেন, কি হচ্ছে রাইত, এটা কি? রাইত ঠোঁট বাঁকিয়ে একরাশ ক্লান্ত হাসি ফুটালো। সে হাসির ভিতরে যেন অদ্ভুত এক তিক্ততা। আমি চলে যাই মা? একদম না। রাইত কাজ ঝাঁকালো। এখন তো যাচ্ছি না। তাহলে কি বলতে চাচ্ছ তুমি? তুমি তো বলেছিলে 2 দিন এখানেই থাকবে। রাইত নিঃশব্দে চোখ নামিয়ে বলল, আমি সেই 2 দিন কোনো হোটেলে কাটিয়ে দিব? শেহজাদ সে শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। তোমার নানা যান তোমার জন্য কতটা অপেক্ষা করছেন। ওনার সাথে দেখা করতেই হবে। উনি তোমাকে খুঁজেই যাচ্ছেন। রায়েত বিরক্তিতে ঠোঁট কামড়ালো। মনে মনে হলো মাথার ভিতর রাগ ফুসছে। এই মুরব্বিগুলো এমন কেন? মরার আগে কেন সবাইকে জনে জনে দেখতে চায়? তার মনে পড়ে গেল এই নানাজানের কারণে আজ থেকে 3.5 বছর আগে সেই তড়িগড়ি মেয়েটা হয়েছিল বিয়ে। তারপর থেকে যেন সবার অগোচরে তার নিজের জীবনটাই সবকিছু বিশৃঙ্খলভাবে যুক্ত পাকিয়ে গিয়েছে। হয়তো সবাই ভাবে সে এসবের ধারে ধারে নাই, কিন্তু আদে তা কি সঠিক? তার জীবনটা তো সেই বিয়ে নামক একটা শব্দে থমকে আছে, যার পুরোটাই অশ্রদ্ধা ঘেরা। এখন এই গড়ে আসার পর মুহূর্ত থেকে রায়দের মনে হলো সে অস্থিরতাকে আবারও তাড়া দিচ্ছে। এই সব কিছুর জন্য দায়ী কেবল নানাজান নামক সেই মুরব্বী। আবারও হয়তো সামনে ফালতু একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে এই মুরব্বী এই একটা মাত্র সিদ্ধান্তের জন্য। না রাইদ নিজে ঠিক মতো মুখ দেখাতে পারছে, না ওই মেয়ে। তার জেনে তার নিজের চিন্তায় নিজেই যেন হঠাৎ থমকে গেল। সে কেন এই এমনটা ভাবছে? মেয়েটা কেন মুখ দেখাতে পারবে না? এইটা তো মেয়েটারই বাড়ি, মেয়েটারই তো কোনো দোষী নেই। রাইত গভীর শ্বাস নিল। বুকের ভিতর অস্থিরতা যেন আরো বেড়ে গেল। শেহজাদ এক হাতে ধরে রাইতকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। তখনও ঘরের ভিতর প্রাণচল্ল জমাজাট। আত্মীয় স্বজনদের হালকা হই হুল্লোড়, গল্প, হাসি শব্দে ভরপুর পরিবেশ। শেহজাদ গলায় একটু ভার এনে বললেন, এই আমার বড় ছেলে রাইত। নামটা উচ্চারিত হতেই যেন একটা মুহূর্তে নীরবতা নেমে এলো ঘরে। সব চোখ স্বাভাবিক কৌতূহল ঘুরে গেল শেহজাদের পাশে দাঁড়িয়ে থাকা সেই সুঠাম গড়নের চৌড়া কাদের ছেলেটার দিকে। সাদা শার্টের ওপর ডার্ক ব্লেজার, নিখুঁতভাবে সেটা করা হোয়াইট কার, চোখে চাপা অন্যমনস্কতা সব মিলিয়ে ছেলেটার ব্যক্তিগত যেন মুহূর্তেই সবার মনমন্নি করে তুলল তাকে। চাপদারিতে ছায়া পড়া গালের আভা যেন আলোয় ছড়িয়ে খেলা করছে তার মুখে, আর গম্ভীর্য ঢেলে দিচ্ছে। এমন সময় রেহানা হঠাৎ থমকে গেলেন। তার ভিতরে কিছু একটা যেন ধাক্কা দিয়ে উঠল। চোখে ছলছল করে উঠল তার। আর সে কিনা ভুল করে রায়াতকে ফেলে এতক্ষণে ঢিলাঢিলি প্যান্ট পরা আধাগাঙ্গি স্টাইলের সাজা আয়েতকে নিয়ে কত না কল্পনা করে বসেছিল। রায়দের মতো এমন একটা ছেলেকে সে স্বপ্নেও দেখেছিল তা মেয়ের জামাই হিসেবে। ভিতরে একরাশ অস্থিরতা ভর করে বসলো। রেহানার চোখের কোণে এক প্রশান্তি খেলে গেল। এই ছেলেটাকে যদি মৌতার বদলে তার মেয়ে রিনির পাশে ভাবতে পারে তাহলে অত্যন্ত শান্তি। তবে মনটা একটু খারাপও হলো। শুধু খারাপ না, একটা আশঙ্কা, বড়দা কি আদৌ মৌতা আর এই ছেলের এই সম্পর্কটা ভাঙবে? না ভাঙলে তো রেহানার স্বপ্ন ভেস্তে যাবে। সবাই যখন রাইতকে নিয়ে ঘিরে ধরেছে তখন বাড়ির অন্যতম কর্তা রমণী শাহানা এক নিঃশব্দে প্রতিবাদে নিজেকে গুটিয়ে নিলেন। কারো দৃষ্টি না পড়ে এমন সবলতা তিনি রান্না করে ঢুকে পড়লেন। সুজা গিয়ে ফ্রিজ করে একে একে ফ্রুজ আইটেম বের করে আনলেন। চিকেন প্লাস বেস্তা হাতে তেলে ছাড়তে ছাড়তে তার চোখ মুখে মুছে উঠল চাপা এক অস্থিরতা। এই ফ্যামিলি, এই দীর্ঘদিন পর ফিরে আসা বোন আর ছেলে মেয়েরা। হ্যাঁ, শাহানা এখনো মনে মনে তাদের এই ঘরের মেয়ে ভাগ্যে হিসেবেই দেখেন। সে একটুকু অস্বীকার করেন না ভাইয়ের বউ হয়ে শেহজাদের প্রতি দায়িত্ববোধ কিংবা ভাগ্নের প্রতি রক্তের সম্পর্কটাকে বাধ্য করে সৌজন্য রক্ষা করতে। কিন্তু এই ঘরের জামাই শাশুড়ির রূপে তারা কারো অধিকার বহন করে না। এই বিশ্বাস শাহানা নিজের মধ্যে পাথরের মতো গেঁথে ফেলেছেন। আর মৌতা
তার নিজের মেয়ে জীবনে কতটা চোর খাইয়া ছেঁড়া ফেলা হয়েছে মেয়েটাকে, কখনো পরামর্শ ছাড়াই জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা, আবার কখনো সম্পর্কের আড়ালে নিজস্বতাকে বিসর্জন দেওয়া। সব মিলিয়ে মৌতার জীবনটা যেন ঘরের সবাই মিলে বহুবার খেলার মতো নড়াচড়া করেছে। এইবার আর নয়, এবার সে চায় মেয়েটা সত্যিকারের অর্থে ঘুরে দাঁড়াক, নিজের জন্য, নিজের অস্থিরতার জন্য, নিজের ভবিষ্যতের জন্য। এই গড়ে আর কাউকে সে মৌতার জীবন নিয়ে দখল করতে দিবে না। এমনিকি যদি রায়েত নাম দাঁড়িয়ে জামাইও হয়, যার জন্য আজ সবার চোখে মুখে এত উৎসাহিত, তবুও না। আর একটাই স্বস্তির কথা, নিবিড় চৌধুরী নিজে তাকে জানিয়েছে এই সম্পর্কের দিন শেষ, আর কদিনের মধ্যেই ডিভোর্সের কাগজ চলে আসবে। তবে এই ভিড়ের মধ্যে এই সময়ে ওরা যেমন হুট করেই দেশে চলে আসবে, এই শাহানা ভাবিনি। এটা সম্পূর্ণ ভাগ্য নাকি দুর্ভাগ্য সে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে এইটুকু নিশ্চিত, রান্নাগণে উনির আশেপাশে বেশি জ্বলছে তার ভিতরে প্রতিজ্ঞা আর আগুন। এইভাবে আরও কায়ে ছায়া পড়তে দেওয়া যাবে না মৌতার জীবনে। শাহানা একে একে মনে ফ্রাই করছে, চুলের আগুনের তাপ আর কড়াইয়ের তেল ছিটার শব্দে যেন চারপাশে কেমন ঝিঝিঝি পড়ছে। তার মুখে কথা নেই, চোখে মুখে গম্ভীর কিছু ভাবনার ছায়া। এমন সময় সিমি আস্তে করে রান্নাঘরে ঢুকে এলো। সুজা এসে দাঁড়ালো তার পাশে। কিছু বলবি? হ্যাঁ বল। শাহানার কণ্ঠ লিপিবদ্ধ ভঙ্গি, তেলের গন্ধ, ভাজার শব্দ, সব মিলিয়ে একটা ভারী নিঃশব্দ যেন জমে আছে চারপাশে। সিমি একটু ইসরত করল, তার চোখে মুখে স্পষ্ট অস্পষ্ট, মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে ভিতরের কথাগুলো আর জায়গা গাঢ় হিসেবে রেখা। এই বাড়িটা বাক্যভাবে বিশাল হলেও রুমের হিসেবে বড়ই জটিল। দোতলা বাড়ির নিচতলা রয়েছে একটি প্রশস্ত ড্রয়িং রুম, রান্নাঘরের আগাছনের ছোট্ট একটা গেস্ট আর কাম স্টাডি রুম, লাইব্রেরি। বাকি থাকার রুমটা আমান চৌধুরী আর নির্ধারিত। বয়স আর হুইল চেয়ারের কারণে তার পক্ষে সিঁড়ি ভাঙা অসম্ভব, তাই নিচতলা থাকার ব্যবস্থা। উপরতলায় 3 ছেলের 3টা রুম, নিজ নিজ নামে বরাদ্দ। তার বাইরে 4টা রুম, আরেকটাতে মৌতা, আর কয়টাতে রিনি আর সিমরান একসাথে। 3য় রুমে রিহান, 4র্থ রুমে গেস্ট রুম হিসেবে ধরা হয়। তবে সেটা তুলনামূলক ছোট, খুব আরামদায়ক নয়। আর এখানে বাড়ির নতুন করে যোগ হলো 4 জন অতিথি, শেহজাদ আফা আর তার 3 সন্তান। সিমের মাথায় সেই মুহূর্তে যেন অঙ্কের অদৃশ্য এক ব্ল্যাকবোর্ড। নাম, রুম, স্বভাব, প্রয়োজন সবটুকু হিসেবে করতে গিয়ে কপাল ভাঁজ পড়ে যায় তার। সে জানে এই দায়িত্ব এখন পুরোপুরি বাড়ির বড় এবং ছোট বউ হিসেবে তার কাঁধে এসে পড়েছে। সাদে একটু আগেই বাহিরে গিয়েছে, থাকলে ওর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া যেত। আর বাড়ির মেজু বউ রেহানা আপা, না, তিনি ব্যস্ত শেহজাদ আফার পিছনে পিছনে ঘোরা নিয়ে। আপনার সব চিন্তার কেন্দ্রবিন্দু এখন কেমন করে সেই বিদেশ ফেরত বোনকে সন্তুষ্ট করা যায়। আরও বড় আপা মানে শাহানা, সে নিজেকে নিয়ে সরিয়ে নিয়েছে কাজের অজুহাতে। আর সিমি জানে সেটা নিকট রান্নাঘরের দায়িত্ব পালনের জন্য নয়। তার অবচন মন এখনও আটকে আছে ওই ছেলেটা রায়দের মুখে, যার কথা ভেবে আফা এখনও দিশেহারা হয়ে রান্নাঘরের দেওয়ালে মাথা গুঁজে আছেন। এই পরিস্থিতিতে ঘরের রুমের হিসেবটা এখনও পুরোপুরি সিমির কাঁধে। সিমি নিজের কপালে আলতো করে এক হাত ঠেকায়, বুঝে গিয়েছে কেন কোন দিকে গেলেই সহায়তা মিলবে না। অথচ অতিথিরা বহু পথ পেরিয়ে অন্য দেশ থেকে এসেছে, বিশ্রাম তো প্রয়োজন হবেই, তবু সব কিছু সামলাতে হবে তাকে। এখন রুম খালি আছে 2টো, একটা মৌতার নিজস্ব রুম, যেটা বিছানার পত্র সব আগের মতোই গুছানো সাজানো, আরেকটা ছোট্ট গেস্ট রুম, খুব কন্টিভিউল নয়, নোরা চঞ্চল, ওকে রিনি সিনেমার সাথে রাখা যেতে পারে। আয়ের কৌতূহল, সহজেই মিশে যাওয়ার মতো স্বভাব, রিহানের সঙ্গে মানিয়ে নিতে পারবে, অন্তত সিমি তাই মনে করে। কিন্তু রায়েত বড় ছেলে হওয়া সত্ত্বেও তার ব্যবহার বেশ আলাদা। শুরু থেকেই যেন গাছ হারা দিয়ে চারপাশে সব কিছু ঝুটিয়ে ফেলার চেষ্টা করছে, কারো সঙ্গে চোখে চোখ রাখতেই চায় না, যেন এই পরিবেশ তার পরিচিত জগতের সঙ্গে মিলে না। তার চোখে মুখে এক অভ্যস্ত বিরক্ত। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।